তাহলে কিন্তু সমস্ত ব্যাকরণটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে পিডিএফটা দেখতে হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র স্বরবর্ণ আছে, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণটা পরের পিডিএফে আছে। এবং এরপর আমরা মুখ থেকে চলে যাবো, ঠিক আছে? এটা করার পর তো প্রথমত ধ্বনি কাকে বলে? একেবারে সোজা ভাষায় ধ্বনি হলো মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন শব্দকেই ধ্বনি বলা হয়। ক্লিয়ার? এবার যে কোনো বাকযন্ত্র থেকে, বাকযন্ত্র মানে কি? মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন শব্দকে কি ধ্বনি বলা হবে? না, ধ্বনি তাকেই বলা হবে বা যেই ধ্বনিটা অর্থপূর্ণ। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে মানুষের বাকযন্ত্র থেকে নির্গত অর্থপূর্ণ শব্দকে ধ্বনি বলা হয়। ঠিক আছে? আমি এখানে লিখেছি শ্রুতিগ্রাহ্য, মানে কি? যেটা শোনার পক্ষে উপযোগী। এই জন্যই ভাষা বিজ্ঞানীরা বলেন যে মানে জীবজন্তুর যে গলার যে শব্দ সেটা ধ্বনি নয়, কিংবা একেবারে যে শিশু তাদেরও যে শব্দ আমরা শুনতে পাই সেটা কিন্তু ধ্বনি নয়। ধ্বনি তাকেই বলবো যে শব্দগুলো অর্থপূর্ণ হবে এবং যা শ্রুতিগ্রাহ্য হবে, ঠিক আছে? তাকে আমরা ধ্বনি বলি। ক্লিয়ার নিশ্চয়ই? এবার দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে বলতে মানে যেটা শোনা যাবে না, শ্রুতিগ্রাহ্য মনে হচ্ছে শুধু শোনা নয়, যেটা শোনার পক্ষে উপযোগী এবং যেটা তোমাকে একটা মানে অর্থ দেয়, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি তুমি নিশ্চয়ই সেই শব্দ শুনতে পাচ্ছ, এটা তো একটা অর্থপূর্ণ কথা। অর্থপূর্ণ কথা বুঝো সুজিত? মানে যেটা তোমাকে একটা বাস্তব বোধ মানে দেয়। হ্যাঁ, মানে থাকে, ঠিক আছে? সেটাকে বলা হয় হ্যাঁ অর্থ থাকবে। অপ্রাসঙ্গিক কোনো চিৎকার চেঁচামেচি যেগুলো আমরা ধ্বনি বলি না। অর্থপূর্ণ শব্দ সমষ্টিকেই ধ্বনি বলা হয় এবং সেটা অবশ্যই মানুষের বাকযন্ত্র থেকে নির্গত হতে হবে। নেক্সট, বর্ণ। বর্ণ কাকে বলে? না, ধ্বনির যে লিখিত রূপ, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলছি বা যে শব্দ তুমি শুনতে পাচ্ছ আমার, সেগুলো যদি আমি লিখে প্রকাশ করি তাকে বলা হয় বর্ণ। অর্থাৎ তোমরা সাইডে দেখছো বর্ণ আর আমার কথা সেটা হচ্ছে ধ্বনি, ঠিক আছে? তো এবার যে বর্ণমালা কাকে বলে? অনেকগুলো বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলে, তাই না? এবার এই বর্ণমালা কয় প্রকার? বর্ণমালা মূলত দু প্রকার। একটা হচ্ছে স্বরবর্ণমালা, একটা ব্যঞ্জন বর্ণ। আর ধ্বনিও দু প্রকার, তাই না? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় শুধুমাত্র স্বরবর্ণ, ঠিক আছে? এবং তারপর প্র্যাকটিসে যাবো। স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণের স্বরবর্ণের এর অর্থ কি? এর অর্থ মানে হচ্ছে সেলফ, অর্থাৎ নিজে নিজে, আপনা আপনি। যে বর্ণগুলো আপনা আপনি উচ্চারিত হয় তাকেই স্বরবর্ণ বলা হয়। স্বরবর্ণের এর মধ্যেই মানে এর সংজ্ঞা কি আছে? যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয়, কারো প্রয়োজন হয় না, যেমন ও, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই ইত্যাদি। বাংলা ব্যাকরণে মোট কতগুলো স্বরবর্ণ আছে? এরকম সিলি প্রশ্ন পড়তে পারে কিন্তু, একদম ঠিক আছে, হাস্যকর প্রশ্ন পড়তে পারে কিন্তু পরীক্ষায় বা কোনো ইন্টারভিউ করতে পারে। মোট আমরা 12টা বলতে পারি, তাই না? সমস্ত মিলিয়ে আর কি, ঠিক আছে? তো নেক্সট, এবার বলা হচ্ছে এই যে স্বরবর্ণগুলো তাদের উচ্চারণের যে তারতম্য। তারতম্য মানে কি? তারতম্য মানে হচ্ছে মানে মানে পার্থক্য অনুযায়ী, ঠিক আছে? উচ্চারণের যে পার্থক্য অনুযায়ী, উচ্চারণের সময়ের তারতম্য অনুযায়ী এই স্বরবর্ণগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর, ঠিক আছে? হ্রস্বস্বর কাকে বলে? আমরা হ্রস্ব শব্দটা এসেছে হ্রাস থেকে। হ্রাস শব্দের অর্থ আমরা প্রত্যেকে জানি, হ্রাস মনে হচ্ছে ছোট বা কম কম কম, এই অর্থ, তাই না? তো যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে তাদেরকে হ্রস্বস্বর বলা হয়, ঠিক আছে? এবার তো মাপা তো যাবে না, মোটামুটি একটা ভাষা বিজ্ঞানীরা ভাগ করেছেন যে হ্রস্ব ই যতগুলো আছে তার মধ্যে থেকে কম সময়ে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে হ্রস্বস্বর বলা হয়, ঠিক আছে? মনে রাখবে মোট 4টা হ্রস্বস্বর আছে বাংলা বর্ণমালায়। দ্বিতীয়ত দীর্ঘস্বর। দীর্ঘ শব্দ অর্থ সবাই জানো, যে স্বরগুলো, স্বর মানে এখানে স্বরধ্বনি, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে রেদার অন্য যে স্বরবর্ণগুলো আছে তাদের তুলনায়, এই জন্য এগুলোকে দীর্ঘস্বর বলা হয়। যেমন আ, দেখো ও যতটা কম সময়ে উচ্চারণ হচ্ছে, আ কিন্তু তার থেকে একটু হলেও বেশি সময় লাগছে। হর্ষ যতটা কম সময়ে উচ্চারণ হচ্ছে তার থেকে কিন্তু দীর্ঘই অনেকটা সময় লাগছে। এই জন্য হর্ষই হচ্ছে হর্ষস্বর এবং দীর্ঘই হচ্ছে দীর্ঘস্বর। একইভাবে দীর্ঘ, এই, ওই, ও, এগুলো তোমরা উচ্চারণ করে দেখবে একটু কিন্তু বেশি সময় লাগছে। এই জন্য এই যে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা স্বরবর্ণ কিন্তু আমাদের দীর্ঘস্বর, ঠিক আছে?
এবার বলো, কারো কোনো প্রশ্ন আছে? যতটা পড়ালাম কারো কোনো কিছু জানার আছে বা বোঝা গেছে? বাংলা ব্যাকরণের এটা কিন্তু একদম প্রথম অধ্যায়, ঠিক আছে? এখান থেকে সমস্ত ব্যাকরণ কিন্তু বোঝা যায়। তো নেক্সট হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বর কাকে বলে? প্লুতস্বর মানে যে স্বরবর্ণগুলো, না যে স্বরবর্ণ নয়, যখন আমরা কোনো স্বরবর্ণকে আমরা টেনে টেনে উচ্চারণ করব, টেনে টেনে মানে বা প্রলম্বিত করে উচ্চারণ করব, তখন সেই সমস্ত স্বরবর্ণগুলোকে প্লুতস্বর বলা হয়। অ্যাকচুয়ালি প্লুত শব্দের অর্থ হচ্ছে টানিয়ে টানিয়ে উচ্চারণ করা। কোনো স্বরবর্ণকে যখন টেনে টেনে উচ্চারণ করবো, যখন আমরা জাতীয় সঙ্গীত করি, এবার লাস্ট যে লাইনটা আছে আমরা কি করি? জয় 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 হে, মানে এই যে হে, হয়ের সঙ্গে এটাকে অনেকবার উচ্চারণ করছি, অর্থাৎ এই যে এ স্বরবর্ণটাকে অনেকবার উচ্চারণ করলাম, এই জন্য এই হেটা একটা প্লুতস্বর, সরি এটা একটা প্লুতস্বর। বুঝেছো তো? আমরা অনেক সময় যখন গান করি, যারা গান করে তারা জানবে, আমরা অনেক সময় কোনো একটা স্বরবর্ণকে অনেক টেনে টেনে উচ্চারণ করি। এই জন্য যখন গান করা হয়, যখন কেউ কাঁদে, ক্রন্দন করে, যখন কাউকে দূর থেকে ডাকা হয় অরুণ, এই যে ওটাকে অনেকবার আমরা উচ্চারণ করছি। এই জন্য এই স্বরবর্ণগুলোকে প্লুতস্বর বলা হয়। ঠিক আছে, তো দেখে নেবো আমরা পরের স্লাইড আর কি আছে। তো এবার হচ্ছে যৌগিক স্বর। এখানটাই খুব ইন্টারেস্টিং। এই যদি এখান থেকে প্রশ্ন পড়ে, এখান থেকে প্রশ্ন আসবে। এই যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর বা সন্ধিস্বর বা বিস্বরধ্বনি, ঠিক আছে, প্রশ্ন আসলে এখান থেকে আসবে। এর একই নাম কিন্তু। যৌগিক মানে কি? যৌগিক মানে একের বেশি, তাই না? তো যখন দুটো স্বরধ্বনি একসঙ্গে যুক্ত হয়ে একটা নতুন স্বরধ্বনি তৈরি করবে, তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। বুঝছো তো? যেমন হচ্ছে ও যুক্ত হর্ষই, এই দুটো মিলে কি হয়? ওই হয়ে যায়। বেসিক সেন্স তাহলে ও যুক্ত হর্ষই সমান কি? ওই। আর ও যুক্ত হর্ষ সমান কি? ও। তাহলে এখানে কি বলা হচ্ছে? দুটো স্বরধ্বনি পরস্পর যুক্ত হয়ে আরেকটা নতুন স্বরধ্বনি তৈরি করছে, এই জন্য ওই এবং ওকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যৌগিক মানে যুক্ত হয়ে যা তৈরি করে, ঠিক আছে? এবং এদের অপর নাম হচ্ছে সন্ধ্যক্ষর। সন্ধ্য শব্দটা এসেছে সন্ধি শব্দ থেকে। সন্ধ্য মানে মিলন, সন্ধি মিলন। আর বিস্বরধ্বনি মানে বোঝাই যাচ্ছে দুটো স্বরধ্বনি আছে এখানে। যখন দুটো স্বরধ্বনি পরস্পর যুক্ত হয়ে একটা নতুন আরেকটা স্বরধ্বনি জন্ম দেবে বা তৈরি হবে, তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলা হয়। বাংলা ব্যাকরণের মোট দুটো যৌগিক স্বরধ্বনি আছে, ওই এবং ও, এগুলো কিন্তু যৌগিক স্বরধ্বনি। এছাড়াও কিন্তু আরো মোট 25টি যৌগিক স্বরধ্বনি আছে বলে সুমিত কুমার বলেছিলেন। তো সেইটা এই প্রসঙ্গে আলোচনার বিষয় নয়। শুধুমাত্র ওই এবং ও, এই দুটোই কিন্তু প্রাথমিক এবং প্রধান, প্রাথমিক নয় মানে প্রধান যৌগিক স্বরধ্বনি আমরা পাই বাংলা ব্যাকরণে। ঠিক আছে, তো নেক্সট সানুনাসিক স্বর। এটা ভীষণ ইম্পর্টেন্ট। সানুনাসিক স্বর, সানুনাসিক শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত স্বরবর্ণগুলো আমরা নাকের সাহায্যে উচ্চারণ করি তাকেই সানুনাসিক স্বর বলা হয়। ঠিক আছে, যে সমস্ত স্বরধ্বনিগুলো নাকের সাহায্যে উচ্চারণ করব তাকেই সানুনাসিক স্বর বলা হয়। যেমন ইঁদুর, দেখো অশ্বের উপর একটা চন্দ্রবিন্দু যুক্ত করে দিয়েছি, ইঁদুর, তার মানে কি এটা একটা সানুনাসিক স্বর। যে কোনো স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু যুক্ত করলেই সেটা সানুনাসিক হয়ে যাবে। যেমন এঁচোড়, ঠিক আছে, এঁটেল কাদা, হয় না? অর্থাৎ যে কোনো স্বরধ্বনির উপর যদি আমি চন্দ্রবিন্দু যুক্ত করে দিই, সেটাই কিন্তু সানুনাসিক স্বর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বর মানে কি? অর্ধ শব্দ হচ্ছে হাফ। যে স্বরধ্বনি গুলো কোনো একটা অক্ষরের শেষে বসে অর্ধ ভাবে উচ্চারিত হয় তাকে অর্ধস্বর বলা হয়। দেখবেন নিচের যে আমি চারটা স্বরধ্বনি লিখেছি, হর্ষই, হর্ষ, এ, ও, এগুলো মূলত কোনো একটা অক্ষরের শেষে বসে একেবারে হাফ ভাবে উচ্চারিত হয়। হাফ ভাবে উচ্চারণ মানে কি? আমি যদি বলছি কই, মানে আমরা উচ্চারণ করি না বাংলায় বাক্য সেন্টেন্স উচ্চারণের জন্য, যে সে গেল কই, কই উচ্চারণ করবো ঠিকঠাক ভাবে। কয়ের উপর যত আমরা এমফাসাইজ দিচ্ছি বা প্রেসার দিচ্ছি, হর্ষের উপর অনেকটাই কম প্রেসার দিচ্ছি। এই জন্য এই যে হর্ষই একটা অক্ষরের শেষে বসে অল্প ক্ষণ উচ্চারিত হচ্ছে, এই জন্য এগুলোকে অর্ধস্বর বলা হয়। মুখস্থ করে নিবে, হর্ষই, হর্ষ, এ, ও, এগুলোকে অর্ধস্বর বলা হয়, কারণ এগুলা অর্ধভাবে উচ্চারিত। ঠিক আছে, এবার যেটা আছে, যেটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবং এর ট্রিক্সও আছে, আমি সেটা পরে লিখে দিচ্ছি। যে এই যে স্বরধ্বনিগুলো আলোচনা করলাম, এই স্বরধ্বনিগুলো আমাদের যে উচ্চারণ, কোথায় উচ্চারণ স্থান কোথায়, মানে এই স্বরধ্বনিগুলো আমাদের গলার
বা কণ্ঠের কোথা থেকে উৎপন্ন হয় তার উপর ডিপেন্ড করে এদের ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে। দেখো, অ এবং আ এগুলো আমাদের কণ্ঠ এবং জিহামূল থেকে উৎপন্ন হচ্ছে বা এই শব্দগুলো তৈরি হয়। এই জন্য অ এবং আ কে আমরা কণ্ঠস্বর বলি। তোমরা ও আ উচ্চারণ করে দেখবে তোমাদের ভয়েসটা একদম কণ্ঠ থেকে যেমন ডাইরেক্ট ক্লাস চলবে। হর্ষই এবং দীর্ঘই, হর্ষই এবং দীর্ঘজন করো, তোমাদের যে জিহা তালুতে তালু স্পর্শ করছে, তালু নিশ্চয় জানো তোমরা, আমাদের জিহার উপরের যে শক্ত অংশটা সেটা থেকে একটা স্পর্শ করছে হালকা হলেও। হর্ষই দীর্ঘ, দেখো তোমাদের জিহাটা কিন্তু অবশ্যই তালু স্পর্শ করছে, এই জন্য এই দুটোকে বলা হয় তালব্যস্বর। রি, রি উচ্চারণ করো, রি উচ্চারণ করে দেখবে তোমাদের মূর্ধা থেকে যেন একটা শব্দ বেরোছে। মূর্ধা আমি বলেছি যে আমাদের যে নাক, নাকের সঙ্গে মুখের একটা সংযোগ আছে, মোটামুটি ওই জায়গাটাকেই আমরা মূর্ধা বলেছেন ভাষাবিজ্ঞানীরা। তো যখন রি উচ্চারণ করে দেখো ওই অনুসারে কিন্তু একটা প্রভাব কাজ করছে। এই জন্য রিকে বলা হয় মূর্ধন্য স্বর। হর্ষ দীর্ঘ, হর্ষ দীর্ঘ কেন ওষ্ঠ্য হলো? তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দুটো ঠোঁট আছে। অনেকে জানে যে দুটোকেই ঠোঁট বলে, তো দুটো তো ঠোঁট নয়, একটা হচ্ছে ওষ্ঠ, একটা হচ্ছে অধর। ঠিক আছে, ওষ্ঠ মানে উপরের ঠোঁট, মানুষের যে উপরের ঠোঁটটা আছে তাকে ওষ্ঠ বলা হয়, আর আমাদের নিচের ঠোঁটটা আছে তাকে বলা হয় অধর। হর্ষ দীর্ঘ উচ্চারণ করো তোমরা, দেখবে তোমাদের দুটো ঠোঁট পরস্পরের একটা কাছাকাছি আসছে বা এদের একটা ব্যবহার হচ্ছে এই দুটো বর্ণ উচ্চারণ করতে গিয়ে। এই জন্য এগুলোকে বলা হয় ওষ্ঠ স্বর। ঠিক আছে, ওষ্ঠ মানে উপরের ঠোঁট আর অধর মানে নিচের ঠোঁট। তো এ এবং ওই, সিম্পল এ এবং ওই উচ্চারণ করো, এখানে কণ্ঠ এবং তালুর কিন্তু ব্যবহার হচ্ছে, এই জন্য একে একসাথে বলা হয় কণ্ঠ তালব্যস্বর। এবং লাস্ট ও এবং ও, দেখো ও, ও উচ্চারণ করো, দেখবে তোমাদের ভয়েসটা এবং গলার ভেতর থেকে আসছে। কিন্তু ও উচ্চারণ করো, দেখবে তোমাদের কিন্তু ওষ্ঠ এবং অধর তার একটা কাজ হচ্ছে বা কাছাকাছি আসছে বা কুঞ্চিত হচ্ছে, এই জন্য ও এবং ও কে বলা হয় কণ্ঠস্থ স্বর। তো এইভাবে যদি না মনে রাখতে পারো, এগুলোকে সিম্পল মানে মুখস্থ করার পদ্ধতি নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই উচ্চারণ স্থান অনুযায়ী এর নাম, এটা কিন্তু মুখস্থ করতে হবে। এবার যে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে মক্কেল আছে এখানে ঠোঁটটা কি বলছে? এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে নিচের ঠোঁট, একটা হচ্ছে উপরের ঠোঁট। ঠিক আছে, ওষ্ঠ মানে উপরের ঠোঁট আর অধর মানে নিচের ঠোঁট। বুঝেছো সুরজিৎ? স্যার মূর্ধা মানে কোন অংশটাকে বলছিল একবার বলতো? হ্যাঁ, একদম। আমাদের দেখবে নাকের সঙ্গে মুখের তো একটা সংযোগ আছে, এটা তো ক্লিয়ার নিশ্চয়ই। মোটামুটি ওই যে জায়গাগুলোকে আমরা মূর্ধা বলে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, তোমরা রি উচ্চারণ করো, দেখবে ঠিক ওই জায়গাটায় একটা মানে কম্পন বা কোনো কিছু অনুভূত হচ্ছে। ঠিক আছে, এই জন্য ভাষাবিজ্ঞানীরা এগুলোকে মূর্ধন্যধ্বনি বলেছে। রি, ঠিক আছে, রি, এগুলো আচ্ছা সেটা মুখস্থ করবো। ঠিক আছে, একদম। তো এবার মৌলিক স্বর আর মৌলিক স্বরধ্বনি। মৌলিক শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি, তাই না? মৌলিক মানে নির্ভেজাল, যার সঙ্গে কেউ যে হচ্ছে কি বলবো মানে যে হচ্ছে একেবারে যার স্বাভাবিক সত্তা আছে, তাই না, নিজস্ব সত্তা আছে সরি, যে স্বরধ্বনি গুলোকে ভাঙা যায় না। অর্থাৎ কি, যে স্বরধ্বনি গুলো অবিভাজ্য। আর যদি যে স্বরধ্বনিকে ভেঙে দিলে তাদের নিজস্ব অর্থ থাকবে না, তাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। এটা একেবারে মুখস্থ করে দিবে। বাংলা ভাষায় মোট 7টি মৌলিক স্বরধ্বনি আছে। ও আ হর্ষ হর্ষ এ ও এ। ঠিক আছে, অনেকে ভাবে একই জিনিস। বাংলা বৈয়াকরণীরা ভাষাবিজ্ঞানীরা এ নামক একটা স্বরবর্ণের কথা বলেছে। ঠিক আছে, তাই মৌলিক স্বরধ্বনি কোনগুলো না, যে স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় না বা ভেঙে দিলে এই নির্দিষ্ট কোনো অর্থ থাকবে না। ধরো সাপোজ আমি যদি বলি তুমি ওটাকে বর্ণ বিশ্লেষণ করতে পারবে, কোনোদিন করতে পারবে না। আর তুমি ওটাকে বর্ণ বিশ্লেষণ করতে পারবে, কেউ বলতে পারবে? অবশ্যই বর্ণ বিশ্লেষণ করা যাবে ককে, যুক্ত অ, তাই না? কিন্তু হ্যাঁ একদম, কিন্তু কিন্তু অকে বর্ণ বিশ্লেষণ করতে পারবে? পারবে না। আকে বর্ণ বিশ্লেষণ করতে পারবে? পারবে না। হর্ষ তো হবেই না, এগুলো হবে না। আর যদি একে তুমি ভেঙেও দাও, এর নির্দিষ্ট কোনো সত্তা থাকবে না। এই জন্য এগুলোকে বলাই মৌলিক স্বরধ্বনি। এই সত্তা মুখস্থ করে রাখবে। ঠিক আছে, চলো তাহলে মৌলিক স্বরধ্বনির কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, এগুলোই ছিল স্বরধ্বনির টোটাল শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো আজকে আমি ব্যঞ্জন ধ্বনির নোটটা পাইনি। ঠিক আছে, তো চলো প্র্যাকটিসে যাই এবং দেন আরো একটা বড় প্র্যাকটিসে যাবে। ঠিক আছে।
তো নিম্নের কোনটি হ্রস্ব স্বর? উত্তর দাও। অপশন এ আছে ও, অপশন বি আছে ও, এ এবং হর্ষ উ। চ্যাট অপশন খোলা আছে, হ্যাঁ, তোমরা অ্যান্সার দাও। তো শতদ্রু অ্যান্সার এসছে। ABCD অ্যান্সার দাও, এভাবে answer, হ্যাঁ, ABCD। ও হর্ষই হর্ষ, একদম ডি অ্যান্সার হয়ে যাবে স্যার, এটা ডি দাগ হবে হর্ষ, কারণ এই হর্ষ উচ্চারণ করতে কম সময় লাগে। চলো 2 নম্বর অ্যান্সার এই প্রশ্ন, হর্ষ স্বর মোট কয়টি? 2 এর দাগের অ্যান্সার দাও। হর্ষ স্বর মোট কয়টি? একদম 4টা হবে, এই সরি, অপশন সি হবে। মানে 7টা কেন হবে? মোট 4টা হর্ষ স্বর আছে, ও হর্ষই হর্ষ আর এই মুহূর্তে আমি মনে পড়ছে না, 4টা হবে। 3 নম্বর প্রশ্ন, মৌলিক স্বরগুলি কি? বিভাজ্য, অবিভাজ্য, অবিন্যস্ত নাকি সবগুলি? মৌলিক স্বরগুলি কি? 3 নম্বর অ্যান্সার দাও, 3 নম্বর দাগ দিয়ে। হ্যাঁ, মৌলিক স্বরগুলি অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? যেটা ভাঙা যায় না। তো নিচের কোনটি অর্ধস্বর? 4এর দাগের অ্যান্সার দাও, 4এর দাগের দাগ দিয়ে। নিচের কোনটি অর্ধস্বর? না, এটা ডি হবে, হ্যাঁ, একমাত্র প্রত্যয় ঠিক অ্যান্সার দিয়েছে। প্রত্যয়, শোভা, এরা সুশান্ত ঠিক অ্যান্সার দিয়েছে, ডি হবে এটা, হ্যাঁ। অর্ধস্বর তো ডি, আমার নোটে স্পষ্ট লেখা আছে, দেখে নেবে, ডি হবে। তো 5 নম্বর অ্যান্সার, যেটি সংযোগকর, কোনটি হবে সংযোগকর? হ্যাঁ, একদম ঠিক, এটা হবে ওই হবে, ওই হচ্ছে সংযোগকর। ঠিক আছে, একদম ঠিক। ওটাকে দুটো ভাগে ভাঙা যায়। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো যৌগিক সত্তা, তো একই নাম, একদম। ওর মধ্যে দুটো স্বরধ্বনি যুক্ত আছে। তো নেক্সট 6 নাম্বার, কোনটি সামনাসিক স্বর? 6টা কোনটা সামনাসিক স্বর? হ্যাঁ, 6 বি অ্যান্সার হবে, ঠিক আছে, হর্ষই চন্দ্রবিন্দু। ঠিক আছে, তো এবার আমরা বড় মক টেস্টে যাই, হ্যাঁ। ওই মক টেস্টটা করে নিলে ধ্বনিবর্ণের সমস্ত প্রশ্নই হয়ে যাবে, ওর বাইরে কিছু আসবে না। এটা 6 বি হবে, হ্যাঁ। স্যার বলছি, হ্যাঁ, হুম, স্যার বলছি এটা অর্ধস্বর যেটা বলেছিলেন না, যে ওটা কেন অর্ধস্বর হচ্ছে, মানে হুম, হুম, বল, কন্টিনিউ করো। স্যার বলছি অর্ধস্বরটা ও কেন হচ্ছে, মানে যেমন বললেন কই, সেটা তো বুঝলাম, মানে কেন ওটা হচ্ছে ওটা বুঝতে পারি। বলছি, বাংলা বাংলা একটা ক বলে কথা আছে না, বলো না যে বউ হ্যাঁ। কথা কও। তো হ্যাঁ, তুমি কটা উচ্চারণ করো, দেখবে ক এর উপর তুমি যতটা এমফাসাইজ দিচ্ছ, যত বেশিক্ষণ, ও এর উপর খুব একটা বেশি সময় দিচ্ছ না। কও, তুমি কটা অনেকক্ষণ বলছো, কিন্তু ওটা অল্প বলছো। এই যে ওটাকে অল্প বলা, এই জন্য ওটা হচ্ছে অর্ধস্বর, এবং এটা সাধারণত অক্ষরের শেষে বসে। বুঝে গেছো না? হ্যাঁ ফার্স্ট কোশ্চেন, সো অ্যান্সার দাও, চ্যাট অপশনে। ধ্বনির লিখিত প্রতীককে কি বলে? এই এই এটা করলেই সমস্ত জিনিস হয়ে যাবে ধ্বনি বর্ণের সবটা। তোমার মন দিয়ে করো এটা, ঠিক আছে, অনেক প্রশ্ন আছে। ধ্বনির লিখিত প্রতীককে কি বলে? অপশন এ হবে, বর্ণ হবে। বেশি সময় দেবো না, হ্যাঁ, অনেক প্রশ্ন আছে। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। 2 নম্বর প্রশ্ন, মুখের ভাষার ক্ষুদ্রতম একক কি? মুখের ভাষার ক্ষুদ্রতম একক কি? একদম শতদ্র, একটু মিউট করে দাও। একদম ঠিক, ধ্বনি হবে। মুখের ভাষার ক্ষুদ্রতম অংশ ধ্বনি। 3 নম্বর দাও, যে শব্দের যেটুকু অংশ এক প্রয়াসে উচ্চারণ করা যায়, এটা খুব ভালো প্রশ্ন। 3 প্রশ্নে অ্যান্সার দাও, শব্দের যেটুকু অংশ এক প্রয়াসে উচ্চারণ করা যায়। না না, সবাই ভুল অ্যান্সার। 3টা একদম, শিখা ঠিক অ্যান্সার দিচ্ছে, সুসেন, অর্পিতা, এরা সব ঠিক অ্যান্সার দিচ্ছে, অনিন্দিতা। অপশন বি অ্যান্সার হবে। একটা শব্দের এক অংশ, এক ঝোঁকে যতটা উচ্চারণ করি তাকে বলা হয় অক্ষর, ঠিক আছে। আসলে 3টা স্যার অক্ষর হবে, 3টা অক্ষর হবে,
সেটা ধ্বনি হবে না। শব্দ না 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 ও শব্দ হবে না, না 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 শব্দ হবে না। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরো সাপোজ অমর, ঠিক আছে, এই শব্দের অ একটা অক্ষর আর মর একটা অক্ষর, আমরা যেখানে যেখানে ঝোঁক ছাড়ছি ততটাই অক্ষর। ক্লিয়ার? চলো নেক্সট, 4 নম্বর প্রশ্ন। কোনটি বাকযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ? 4-এর দিকের দাগ দিয়ে লিখলে ভালো হয় আর কি, ঠিক আছে। বাকযন্ত্র বলেছে মানে আমাদের কোনটি কথা বলতে সাহায্য করে? অবশ্যই ফুসফুস হবে, বাকিগুলোর সঙ্গে কথা বলার কোনো সম্পর্ক নেই। চলো 5 নম্বর। মুখগহ্বরের ভিতর উপরের দাঁতের পাটির দন্তমূলের পিছনের শক্ত কঠিন অংশের নাম কি? আমি এই একটু আগে বললাম, মুখগহ্বরের ভিতরে উপরের দাঁতের পাটির দন্তমূলের পিছনের শক্ত কঠিন অংশ কি বলা হয়? সবাই সাথে সাথে দিচ্ছে, শতব্রু আর অর্পিতা সরেন। এটা তালু হবে তো, তাই না? তার ব্রহ্ম তালুটাকে মানে এটাকে মানে গুলিয়ে দেওয়ার জন্য লেখা আছে, এটা তালু হবে। 6 নম্বর প্রশ্ন। বহির্গামী ধ্বনি কত প্রকার? চলো, বহির্গামী ধ্বনি কয় প্রকার? হ্যাঁ, একদম ঠিক, এটা 2 প্রকার হবে। হ্যাঁ, এগুলো মানে পরবর্তী দিনে ক্লাসে আছে, ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনিতে আমরা পড়াবো, ঠিক আছে, এই ডিটেলস গুলো। বহির্গামী ধ্বনি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। নেক্সট 7 নম্বর। কোন কারণটি ধ্বনি পরিবর্তনে সাহায্য করে? কোন কারণটি ধ্বনি পরিবর্তনে সাহায্য করে? প্রশ্ন। তো এটা আমি বলে দিচ্ছি, এটা সবকটি হবে, ঠিক আছে। এখানে সব কারণগুলোই কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তনের কারণ হতে পারে। 7-এর দাগের অপশন ডি সঠিক অ্যান্সার। তো 8 নম্বর প্রশ্ন। ধ্বনি পরিবর্তন মানে কোন একটা ধ্বনির বিকৃত উচ্চারণ হয়ে যায় আর কি, কান বেঁধে, আঞ্চলিক ইত্যাদি চরণ। 8 নম্বর। দহ কি ধরনের ধ্বনি পরিবর্তন? দহ কি ধরনের ধ্বনি পরিবর্তন? হ্রদ ছিট থেকে দহ হয়েছে, ছিল হ্রদ হয়েছে দহ, তার মানে কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? এটা সি কেন হবে? 8-এর দাগে সি কেন হবে? সি হবে না, ছিল হ্রদ হয়ে গেছে দহ। এটা যারা অপশন এ করেছে সঠিক অ্যান্সার হবে অপশন এ। মানে বর্ণগুলো পরস্পর স্থান বিনিময় যখন করে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। 9 নম্বর প্রশ্ন। গামোছা থেকে গামছা, এটি ধ্বনি পরিবর্তনের কোন কারণ ঘটেছে এখানে? বাকযন্ত্রের ত্রুটি, উচ্চারণ প্রবণতার ফল, শ্বাসাঘাতের ফল, নাকি আঞ্চলিকতার প্রভাব? গামোছা থেকে গামছা, যারা বলছো আঞ্চলিকতা, এখানে আঞ্চলিকতার কোনো কারণ ঘটেনি কিন্তু, কারণ এই শব্দটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল লোকই বলে। এটা হবে উচ্চারণের ত্রুটি বা উচ্চারণই মানুষ এরকম করে, কিছু কিছু মানুষ, তারা গামোছাকে গামছা বলে। এখানে উচ্চারণ প্রবণতার ফলে। 10 নম্বর প্রশ্ন। কোন শব্দে অতিরিক্ত ধ্বনির আগমন ঘটলে তাকে কি বলে? তো 10 নম্বর প্রশ্ন। কোন শব্দে অতিরিক্ত ধ্বনির আগমন ঘটলে কি বলে? অতিরিক্ত ধ্বনি ধ্বন্যাগম হয়, তাই না? সুশীল অ্যান্সার ঠিক দিয়েছে, একদম ধ্বন্যাগম মানে ধ্বনির আগম। নেক্সট আছে 11 দাগ দিয়ে লিখো, স্বরাগম কয় প্রকার? স্বরাগম কয় প্রকার? সঠিক অ্যান্সার দিচ্ছে, অবশ্যই স্বরাগম হচ্ছে 3 প্রকার। কি কি? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। 12 নম্বর প্রশ্ন।
বিপ্রকর্ষের অপর নাম কি? এই নোটটা করলে ধ্বনিবর্ণ কমপ্লিট হয়ে যাবে একদম, ঠিক আছে? তোমার এর বাইরে কোনো প্রশ্নই নেই। বিপ্রকর্ষের অন্য নাম কি? হ্যাঁ, একদম ঠিক অ্যান্সার দিচ্ছে। যারা পুরনো স্টুডেন্ট তাদের প্রত্যেকেই খুব ভালো অ্যান্সার দিচ্ছে। বিপ্রকর্ষের অপর নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি হয়ে যায় বিপ্রকর্ষ দান, ঠিক আছে? মানে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে উচ্চারণ করা হয় বিপ্রকর্ষে। একদম ঠিক। তো 13 নম্বর প্রশ্ন, বাংলা বিশুদ্ধ স্বর্ণ বর্ণমালার সংখ্যা কটি? স্বরবর্ণমালার সংখ্যা কটি? বিশুদ্ধ বলেছে কিন্তু, হ্যাঁ, এখানে লক্ষ্য রাখতে হবে বিশুদ্ধ স্বরবর্ণ কটি আছে। হ্যাঁ, একদম ঠিক। এখানে প্রত্যেকটা শব্দের গুরুত্ব আছে। অপশন বি হবে, কারণ বিশুদ্ধ বলেছে, লি লি বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। 11টি। তো 16 নম্বর প্রশ্ন, সরি 14 নম্বর প্রশ্ন, দুর্বলতম ব্যঞ্জনধ্বনি কোনটি? এটা আমার ব্যঞ্জনধ্বনি নোটে পড়ানো আছে, ঠিক আছে? তবে বলতে এখানে দুর্বলতম ব্যঞ্জনধ্বনি কোনটি? হ্যাঁ, একদম ঠিক। এটা প্রত্যেকে মাথায় রেখে দাও, ভ ধ্বনিকে বলা হয় দুর্বল ব্যঞ্জনধ্বনি। ব্যবহার টেবার খুব কম এই নিরিখে আর কি। তো নেক্সট, অযোগ বাহ ধ্বনির আরেক নাম কি? 15 থেকে প্রশ্ন, অযোগ বাহ ব্যঞ্জন ধ্বনির অপর নাম কি? এটাও ব্যঞ্জন ধ্বনি নোটে আছে। হ্যাঁ, এটা হবে আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগ বাহ বর্ণ, একই নাম। অপশন ডি। তো 16 নম্বর প্রশ্ন, কোনটি লোক ব্যুৎপত্তিজাত ধ্বনি পরিবর্তনের উদাহরণ? গেলাস, মশলা, রিক্তা না স্থান? লোক ব্যুৎপত্তি মানে লোকের মুখে মুখে একটা পরিবর্তিত হয় এরকম আর কি। সঠিক অ্যান্সার দিচ্ছে, ছিল রিক্সা হয়ে গেছে রিক্তা, ঠিক আছে? এগুলো অনেকে এরকম উচ্চারণ করে গ্রাম্য উচ্চারণে, এটা রিক্তা সঠিক অ্যান্সার। তো 16 নম্বর প্রশ্ন, একটি কুঞ্চিত স্বরধ্বনি, কুঞ্চিত স্বরধ্বনি বলে দিচ্ছি তোমাদেরকে, যে স্বরধ্বনি গুলি উচ্চারণ করলে ঠোঁট গুলো কুঞ্চিত হয়ে যায়, মানে জড়ো হয়ে যায় এই টাইপ আর কি, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক সঠিক অ্যান্সার দিয়েছে। ও ও একটা কুঞ্চিত স্বরধ্বনি, কারণ ঠোঁট গুলো কুঞ্চিত হচ্ছে। নেক্সট, কোনটি তালব্য ধ্বনির উদাহরণ? চলো 18, কোয়েশ্চেন নাম্বার 18, কোনটি তালব্য ধ্বনির উদাহরণ? হ্যাঁ, প্রত্যেক সঠিক অ্যান্সার দিয়েছে। চলছে, তো একটা তালব্য ধ্বনি। কেন তালব্য ধ্বনি? কারণ দেখো তোমার জিহাটা তালু স্পর্শ করছে, তাই জন্য তালব্য ধ্বনি। একটি কণ্ঠ তালব্য স্বরধ্বনি হলো কি? আমি একটু আগেই এটা পড়ালাম কিন্তু, ঠিক আছে? ছকটা কণ্ঠ তালব্য। হ্যাঁ, একদম ঠিক, করতে চলে গেছে দিচ্ছে। অপশন বি হবে। মানে 20 নাম, কোশ্চেন নাম্বার 20, সংযোগফলের উদাহরণ কোনটি? এই পড়ালাম 20 নাম্বার প্রশ্নটা। সংযোগফলের উদাহরণ কি হবে? না, প্রত্যেক সঠিক অ্যান্সার দিয়েছে। ওই হবে, কারণ এর মধ্যেই ও যুক্ত হর্ষ লুকিয়ে আছে, দুটো স্বরবর্ণ। অপশন ডি, 20 অপশন ডি। চলো নেক্সট আমার প্রশ্ন, বাংলা ব্যাকরণে অর্ধ স্বরধ্বনির সংখ্যা কটা? এই পড়ালাম আমরা এবং আমার দুটো পাচ্ছি। বাংলা ব্যাকরণে অর্ধ স্বরধ্বনির সংখ্যা কোনটা, কতটা? সঠিক অ্যান্সার দিচ্ছে, 4টি আছে। নেক্সট, ধ্বনি হলো কি? বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক না উচ্চারণের একক? আমি উদাহরণ এই ডেফিনেশনে বলেছি ধ্বনি কি, তাও তোমরা ভুল অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, ধ্বনি, হ্যাঁ ধ্বনি, ঠিক 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 ঠিক, উচ্চারণ এককই হবে। সরি, অপশন ডি অ্যান্সার হবে, উচ্চারণ। ধ্বনি সবসময় উচ্চারণের কথা বলে। হ্যাঁ, উচ্চারণ হবে। তো নেক্সট 23 নাম্বার,
নিরবধি শব্দের মধ্যে দুটি দন্তবর্ণ কি কি লুকিয়ে আছে? দন্তধ্বনি বলে দিচ্ছি, যে ধ্বনিগুলো উচ্চারণ করলে জিহা দাঁত স্পর্শ করে। হ্যাঁ, একদম ঠিক। অপশন ডি হবে ক, খ, গ, ঘ, দন্ত ন। এই বর্গটাই হচ্ছে দন্তধ্বনি। অপশন ঘ সঠিক অ্যান্সার। 24, কোনটি প্লুতস্বর নয়? নয় বলেছে, এটাও এইমাত্র বললাম। এটা দেখা যাচ্ছে অটা হচ্ছে প্লুতস্বর নয়, বাকি সবগুলোই কিন্তু স্বরবর্ণকে বারবার উচ্চারণ করা হচ্ছে, তাই না? টেনে টেনে। নেক্সট 25, আশ্রয়স্থানভাগী বর্ণ হলো কোনটি? মানে কোনটি আশ্রয়স্থানভাগী সব বর্ণ? এগুলো ব্যঞ্জন বর্ণের নোটে আছে যদিও। চলো নেক্সট কি হবে, এটা এটা হচ্ছে অনুস্বার বিসর্গ হবে, একদম ঠিক। অনুস্বার এবং বিসর্গ। নেক্সট 26, ধ্বনি যোগে তৈরি হয় কি? এটা একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন। ধ্বনি যোগে কি তৈরি হয়? ধ্বনি যোগে শব্দ তৈরি হয়। আমরা যখন মুখে অনেক শব্দ মানে কথা বলি, তখন সেটা শব্দ তৈরি হয়। ধ্বনি যোগে শব্দ। নেক্সট 27 জায়গায় প্রথমটা বুদ্ধিদীপ্ত, সম্মুখ স্বরধ্বনি কোনটি? মানে যে স্বরধ্বনি উচ্চারণ করলে, ঠিক আছে, তোমার জিহা সামনের দিকে আসে। একদম স্পষ্ট বোঝাচ্ছে, একদম তানিয়া সঠিক অ্যান্সার দিয়েছে যে এ, হাস্যই, ও, এই তিনটা উচ্চারণ করো, তোমার জিহাটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে, বাকিগুলো কিন্তু আসছে না। স্যার অপশন তো নৌ ক্লিয়ার ছিল তো। ও ঠিক বলেছে, আমিও মিস করছি। এটা নয় আছে, হ্যাঁ, তাহলে বলো বলো বলো, নয় আছে, এটা তো হ্যাঁ হয়ে যাচ্ছে না। এটা হবে গ অ্যান্সার হবে, হ্যাঁ, একদম সি অ্যান্সার হবে। দেখো বাকিগুলো সব কিন্তু এগিয়ে আসছে, এটা এগিয়ে আসছে না। সি একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে, সি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সুশান। সো নেক্সট 28, মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কোনটি? আমি বলেছি মহাপ্রাণ মনে হচ্ছে বর্গের কি হবে বলো অন্তত, বর্গের দ্বিতীয় আর চতুর্থ, ঠিক আছে। অপশন বি এই প্রথম সঠিক অ্যান্সার, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। এগুলো পরের দিন আমরা করাবো ব্যঞ্জনধ্বনিটা, ঠিক আছে। তো 29, পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? মানে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করলে জিহ্বা পিছনের দিকে পিছিয়ে যায়, দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, যে স্বরধ্বনি উচ্চারণ করলে জিহ্বা পিছন দিকে পিছিয়ে যায়, সেটা হচ্ছে ভ অ্যান্সার হবে। হর্ষ ও আ, তো জিহ্বা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে কিন্তু পিছন দিকে। নেক্সট 30, ওই এবং ও এগুলো কি? যৌগিক স্বরধ্বনি কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলে দিচ্ছি, যে কোনো দিন পরীক্ষা আসবে, যে কোনো পরীক্ষায়। হ্যাঁ, এটা হবে অবশ্যই কি হবে, ও এবং ও, এটা যে দীর্ঘ, এটা দীর্ঘ নয়, হ্যাঁ, এটা পেন্ডিং, এটা মিস্টেক আছে কিন্তু লেখাটা, হ্যাঁ, এটা দ্বি স্বরধ্বনি হবে, হ্যাঁ, অপশন সি অ্যান্সার হবে। এটা দীর্ঘ স্বরধ্বনি বলে কোনো কিছু কথা হয় না, দ্বি স্বরধ্বনি। এটা একটু দেখে নেবে, হ্যাঁ, দ্বি হবে, দ্বি মানে দুই। তো নেক্সট, বাংলায় নাসিক্য ধ্বনির সংখ্যা কয়টা? এটা বেসিক প্রশ্ন। বাংলায় নাসিক্য ধ্বনির সঙ্গে কটা, মানে এটা ব্যঞ্জনধ্বনি বলছে আর কি। হ্যাঁ, সবসময় ঠিক অ্যান্সার দিবে, 5টা। ইও ইও দন্তন্য মূর্ধন্য ম, তাই না, 5টা হচ্ছে না। তো নেক্সট, অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি কোনটি? মানে যে স্বরধ্বনি উচ্চারণ করলে তোমার মুখবিবরটা হাফ খোলা হয়, সেগুলো উচ্চারণ করো। ও এ, হস্যই হস্য, এ ও, এ ও। হ্যাঁ একদম ঠিক, এ ওই হবে।
নেক্সট 33, বিবৃত স্বরধ্বনি কোনটা? মানে একেবারে মুখ একদম মনে বড় হয়ে খুলে যায়। হ্যাঁ, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, অ্যান্সার হবে। চলো নেক্সট, কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা? এই 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 প্রশ্নটা একটু মার্ক করে নাও, এটা পরীক্ষা পড়বে। কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা? এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, একদম ঠিক, মৌসুমী আদল একদম সঠিক অ্যান্সার দিয়েছে। শিখা, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে। কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ। ঠিক আছে, জিহা একদম আমাদের সেন্ট্রাল পজিশনে থাকে উচ্চারণকালে। প্রত্যেকে উচ্চারণ করে দেবে জিহাটা এবং মাঝখানে রয়ে যাচ্ছে। নেক্সট, যৌগিক স্বরধ্বনির উদাহরণ কোনটি? 35, যৌগিক স্বরধ্বনির উদাহরণ কোনটি? সেটা বোঝা যাচ্ছে, তাই না? 35 এ হবে ওই এবং ও। নেক্সট 36, হয় এই চিহ্নটা কোনটা মানে বলতে পারে কি? এটা সোজা প্রশ্ন একটা বেশি। হ্যাঁ, এগুলো থেকে সঠিক অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, অপশন বি আনসার হবে। তো নেক্সট নেক্সট কি আছে? একটি হ্রস্ব স্বরধ্বনি কোনটি? হ্রস্ব স্বরধ্বনি কোনটি? একদম ঠিক দিয়েছে, ঠিক বলছো, প্রত্যেক সঠিক অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, নেক্সট 38, যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণে জীব সব থেকে উপরে উঠে আসে সেগুলোকে কি বলা হয়? কি স্বরধ্বনি বলে? জীব সব থেকে উপরে উঠে আসে, জীব সব থেকে উপরে উঠে আসে। উচ্চ স্বরধ্বনি সিম্পল, এগুলো এগুলো বেশি সেন্স কালে করা যাবে না। নেক্সট, স্যার বলছি 37 এরটা না বুঝলাম না, কেন হ্রস্ব স্বরধ্বনি হ্রস্ব তুমি 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 তখন থেকে ক্লাস করেছো একদম ফার্স্ট? মনে আছে হর্ষ স্বর পড়েছি? তাহলে কেউ বুঝতে পারবে না। আমরা হর্ষ স্বর পড়লাম না, হর্ষ স্বর, যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে। ঠিক আছে, এই জন্য হর্ষই কম সময় লাগে, তাই হর্ষ হলো। তো নেক্সট 39, বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি কি? বলো, বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি কি বলা হয়? একদম ফিগার দিচ্ছে, প্রত্যেক সবচেয়ে সঠিক অ্যান্সার দিয়েছে অল্প প্রাণ বর্ণ। প্রথম তৃতীয় অল্প প্রাণ বর্ণ। হর্ষ স্বর মানে যে স্বরধ্বনি কম সময় লাগে উচ্চারণ করতে। হ্যাঁ, নেক্সট চলো 40, একটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটা? বলে দিচ্ছি সংজ্ঞাটা, যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণকালে শ্বাসবায়ু জিহ্বার দুপাশ দিয়ে প্রবাহিত হয়। একদম শোভা বৈশাখী প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে। না না না, শোভা ঠিক দেয়নি। তো কি করে তালবস্য হবে? পার্শ্বিক ধ্বনি ল, তালবস্য নয়। ল, ল উচ্চারণকালে শ্বাসবায়ু জিহ্বার দুপাশ দিকে প্রবাহিত হয়। তানিয়া ঠিক অ্যান্সার দিয়েছে, এটা এ হবে তখন ঠিক, এটা ল হবে, ল। চলো নেক্সট 41, একটি দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি? মানে যে ধ্বনিগুলো উচ্চারণ করলে আমাদের জিহ্বা, দাঁত যেখানে আমাদের মানে গাঁথা আছে, মানে আমাদের দাঁতের যে মূলটা সেখানে স্পর্শ হয়, কোনটি, কোন ধ্বনিটি? ক, দন্তস্বর, র নাকি কি আছে? বলো কি হবে? একদম বৈশাখী, সৌমাল্য ঠিক বলেছে তপন, এটা হবে একদম ঠিক, দন্তস্ব, দন্তস্ব, তাই না? 42, তাড়িত ব্যঞ্জনধ্বনি কোনটি? যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ করলে মূর্ধা তাড়িত হয়, মানে ভাইব্রেট হয়। ঠিক আছে, এগুলো সব আমার পুরোনো নোটে দিয়ে আছে, বা তারা নতুন ভর্তি হবে, ক্লাস করে বুঝে যাবে। দয় শূন্য রো আর দয় শূন্য রো। ঠিক আছে, নেক্সট 43, কম্পিত ব্যঞ্জনধ্বনি কোনটি? যে ব্যঞ্জনধ্বনিগুলো খুবই ভাইব্রেট হয়, কেঁপে ওঠে উচ্চারণ করলে। র, র, র হচ্ছে গম্ভীর ধ্বনি। 43, নেক্সট
মান্য চলিত বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটা? 44। এটা নিয়ে একটু কনফিউশন আছে, ঠিক আছে, জানি না কি এটা নিয়ে একটু কনফিউশন আছে। এক সেকেন্ড আমাকে সময় দাও, আমি চেষ্টা করছি বলার, ঠিক আছে। এটা 35টি হবে, হ্যাঁ, তাও আমি কনফিউশন আছি, ঠিক আছে, এটা আমি দেখে না হয় মুখে বলে দেবো, ঠিক আছে। আমার মতে 35টা, ঠিক আছে। হ্যাঁ 35টা হবে, হ্যাঁ কনফার্ম করে দিলাম, হ্যাঁ এটা 35টা হবে কনফার্ম। মান্য যদি ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 35টা, 35। হ্যাঁ মান্য ঠিক মানে আমরা যে মান্য মানে মেনে চলা, মানে আমরা কোন যে স্বরবর্ণগুলোকে মেনে চলি বা ব্যবহার করি বাস্তবে, বুঝেছো তো? মান্য মানে মেনে চলা। যেমন আমরা স্বরবর্ণকে সব স্বরবর্ণ মানি না, তাই না? লিকে মানি না, রি এর ব্যবহারও প্রায় নেই। যেমন আর 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 স্বরধ্বনির সঙ্গে কোটা কে বলতে পারবে? মান্য স্বরধ্বনির সঙ্গে কোটা কে বলতে পারবে? 11টা। 7টা। 7টা। 11টা তো লিখে বাদ দিয়ে, কিন্তু মান্য স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টা। একদম বলতে 7টা। আর স্যার বলছি মান্য বলতে কি লিখিত রূপ না কথিত রূপ? মান্য বলতে যে আমাদের বৈয়াকরণেরা সমস্ত ব্যঞ্জন বর্ণকে নিয়ে আলোচনা করেননি, তারা স্পেসিফিক কিছু মানে ব্যঞ্জন বর্ণকে নিয়ে আলোচনা করেছে, সেই জন্য ওরা বলছে এই লেখে এগুলোকেই গ্রহণযোগ্যতা তারা দিয়েছে, ঠিক আছে, এই আর কি। কিন্তু স্যার ওই যে বললেন না যে মান্য স্বরধ্বনি, ওটা তো 11টা, মানে ওটা বলছিলেন না 7টার 11টার ব্যাপারটা একটু বল। হ্যাঁ লিখে বাদ দিয়ে 11টা হচ্ছে শুদ্ধ, ঠিক আছে, কিন্তু বৈয়াকরণেরা যারা মৌলিক যে স্বরধ্বনি গুলো আছে 7টা, সেগুলোকেই প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে। তাই মান্য যখন বলা হবে তখন 7টা করেই ভালো হবে, ঠিক আছে। না স্যার, যদি বলতো বর্ণ, তাহলে মানে মান্য মানে বর্ণ যদি বলতো তাহলে 11টা হতো, ওটা ধ্বনি যেহেতু বলেছে। এইসব নিয়ে তবে কোনো কারণে, ঠিক আছে, যেটা বলছে এটাই ঠিক, যে মান্য যখন বলবে তোমরা স্বরধ্বনির সঙ্গে 7টা করবে, আর মান্য ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 35, ঠিক আছে, এটাই ঠিক এবং এটাই সর্বজন গ্রাহ্য, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? নেই?